ভীমরুলি বাংলার দক্ষিণাঞ্চলে লুকিয়ে আছে এক অনন্য স্বর্গ, যেখানে নদী, খালার সবুজ বাগানের মিলনে গড়ে উঠেছে এক অপার সৌন্দর্য। ঝালকাঠির এই ছোট্ট গ্রাম আজ পরিচিত সারা দেশে ভাসমান পেয়ারা বাজার নামে। ভাবুন তো, যেখানে বাজার বসে নদীর বুকে, যেখানে কৃষকের নৌকাই হলো দোকান আর খালেই হলো হাটের ময়দান। এই জায়গাটি একসাথে পেয়েছে বাংলার ভেনিস আর ফ্লোটিং মার্কেটের খেতাব। প্রতিদিন হাজার হাজার মন পেয়ারা, কৃষকের হাসি আর সবুজে ঘেরা প্রকৃতি, সব মিলে এক অনন্য রকম অভিজ্ঞতা। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি ভীমরুলির সেই পেয়ারা বাজারে, যেখানে প্রতিটি দৃশ্য সিনেমার মতো, প্রতিটি মুহূর্ত এক একটা গল্প। বাংলাদেশে নৌযান চলাচলের প্রাণকেন্দ্র ঢাকা সদরঘাট। প্রতিদিন হাজারো যাত্রী এখানে আসে দক্ষিণাঞ্চলের পথে রওনা দিতে। এখানে আসলেই বোঝা যায় ঢাকা শহরের এক অন্যরকম চেহারা, যেখানে একদিকে আছে ব্যস্ত যাত্রী, অন্যদিকে আছে মাল বোঝাই নৌকার ভিড়। শ্রমিকরা চিৎকার করছে, যাত্রীরা ছুটছে লঞ্চ ধরতে, সব মিলিয়ে যেন এক বিশাল কোলাহল। হ্যাঁ, বেগি মোটামুটি কোন রকম হইতেছে, কোন রকম চলে বিরা খাইতেছি। পদ্মা সেতু অনের পরে আর সদরঘাটের অবস্থা নেই, এই কোন রকম আসছি ভাই চলে বিরা। এই ব্যস্ততার মাঝেও আমি চলে এলাম আমার যাত্রা শুরু করতে। আমাদের লঞ্চ ছাড়বে রাত 9টায়। আস্তে আস্তে আমি হেঁটে পৌঁছে গেলাম আমাদের লঞ্চে। এই লঞ্চই আমাকে নিয়ে যাবে বরিশালের পথে। চলে এসেছি সদরঘাট। এই সদরঘাট থেকে এখন আমরা চলে যাবো বরিশাল, আর বরিশাল থেকে পেয়ারা বাগান। সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলো। ধীরে ধীরে একে একে আমাদের ট্যুর মেম্বাররাও আসতে শুরু করলো। এই ট্যুরের আয়োজক অভিযাত্রী নামের একটি ট্রাভেল গ্রুপ, যাদের সাথে আমার খুব বেশি পরিচয় নেই, তবে একজন পরিচিত মানুষ রয়েছেন। তিনি লিসা আপু। আজ তিনি এই পুরো ট্রিপের ট্যুর লিডার। একে একে সবাই এসে জড়ো হলো। শুরু হলো আমাদের গল্প, আড্ডা আর হাসাহাসি। এই লঞ্চের ছাদে বসেই আমরা কাটাবো পুরো রাত। আর ভাড়া জনপ্রতি মাত্র 250 টাকা। সন্ধ্যা নামতেই ঘাটের চারপাশ আলোয় ভরে উঠল। লঞ্চগুলো লাইট নদীর জলে প্রতিফলিত হয়ে তৈরি হলো এক অপূর্ব দৃশ্য। ঠিক রাত 9:08 আমাদের লঞ্চ সদরঘাট ছেড়ে দিল, আর আমরা রওনা হলাম বরিশালের পথে। সামনে অপেক্ষা করছে নতুন অভিজ্ঞতা, অজানা গল্প আর রোমাঞ্চকর এক ভ্রমণ। রাতের দীর্ঘ যাত্রার পর অবশেষে পৌঁছে গেলাম বরিশালে। এখন বাজে ঠিক 5:28। আমরা মাত্র বরিশাল এসে পৌঁছালাম। এখানে এখন নাস্তা করব। নাস্তা করার পরই আমরা চলে যাবো পেয়ারা বাজারে। ভোরের হালকা কুয়াশা আর নদীর উপর ভেসে থাকা ঠান্ডা বাতাস, মনে হচ্ছিল যেন পুরো শহর যেন এখনো ঘুমিয়ে আছে। কিন্তু ঘাটে নামতেই আবার শুরু হলো কোলাহল। সিএনজি চালকরা ডাকাডাকি করছে, যাত্রীরা তাড়াহুড়ো করছে তাদের গন্তব্যের দিকে। একদিকে ভোরের স্নিগ্ধতা, অন্যদিকে জীবনের ব্যস্ততা। তো সকাল সকাল চলে আসলাম বরিশাল। বরিশালের একদম লঞ্চ ঘাট থেকে একদম মেন রোডে চলে আসছি। তো এখানে অনেকগুলো অটো রিক্সা, সিএনজি কার পাবেন আপনারা। সরাসরি কুয়াকাটা যেতে চান অথবা পেয়ারা বাজার যেতে চান, আপনারা এখানে যেতে পারবেন। তো আমরা আগে শুরুতে নাস্তা করে নেব। নাস্তা করে দেন আমরা সিএনজি বা অটো নিয়ে আমরা পেয়ারা বাজার রওনা দিব। আমরা তাড়াহুড়ো না করে আগে ঠিক করলাম সকালে নাস্তা করব। এখানকার রুটি, নেহারি আর গরম স্যুপ ভোরের ক্লান্তি কাটিয়ে দেয় এক নিমিষেই। ছোট্ট একটা দোকানে বসে সকালের নাস্তা খেতে খেতে আমাদের ট্যুরের আসল যাত্রার প্রস্তুতি নিলাম। নাস্তা শেষ করেই আমরা সিএনজি নিয়ে রওনা দিলাম ঝালকাঠির ভীমরুলির ভাসমান পেয়ারা বাজারের উদ্দেশ্যে। সামনে আমাদের জন্য অপেক্ষা করছে সেই বিস্ময়কর দৃশ্য, যেখানে নদীর বুকেই বসে বাজার। প্রায় 1 ঘন্টা ভ্রমণের পর আমরা পৌঁছে গেলাম আটঘর। এখান থেকেই ভীমরুলের ভাসমান পেয়ারা বাজারের পথে যাত্রা শুরু করতে হয়। আমরা এখন সিএনজিতে করে চলে আসলাম সরাসরি আটঘরে। এটা বরিশাল শহর থেকে 35 থেকে 40 কিলোমিটারের মতো দূরত্ব। এই নৌকা দিয়ে বরিশালের যে পেয়ারা বাজার রয়েছে, সেই পেয়ারা বাজার আমরা ভ্রমণ করবো। চলুন যাওয়া যাক। আটঘর আসলে ছোট্ট একটা নদীঘাট, যেখানে সারি সারি নৌকা দাঁড়িয়ে থাকে যাত্রী ও পর্যটকদের জন্য। কারো নৌকা ছোট, আবার কারো বড়। সবাই ডাকছে, কাস্টমার টানার চেষ্টা করছে। আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে মাঝিদের সাথে কথা বললাম। প্রতি নৌকা ঘন্টা প্রতি 400 থেকে 500 টাকা করে। কেউ চাইলে পুরো দিনের জন্য নৌকা নিতে পারে। অবশেষে আমরা একটি নৌকা ঠিক করলাম। আটঘরের ঘাট ছেড়ে নৌকা যখন এগোতে শুরু করলো, আমাদের চোখের সামনে ধীরে ধীরে ঘুরে যেতে থাকলো বাংলার বিস্ময়কর অধ্যায় ভীমরুলির ভাসমান পেয়ারা বাজার।
আটঘর থেকে নৌকা ছাড়ার পরে শুরু হলো আমাদের এক অপূর্ব যাত্রা। খালের দুই পাশে সারি সারি সুপারি গাছ, মাঝে মাঝে চোখে পড়ছে পেয়ারা গাছে ভরা সবুজ বাগান। ধীরে ধীরে চারপাশে বাড়তে থাকলো কোলাহল, শোনা যাচ্ছিল মানুষের ডাকাডাকি। মুহূর্তেই বুঝে গেলাম আমরা পৌঁছে গেছি ভীমরুলির সেই বিখ্যাত পেয়ারা বাজারে। প্রথম দেখাতেই মনে হলো এ যেন কোনো ছবির সেট, যেখানে একসাথে শত শত নৌকা ভেসে আছে নদীর বুক জুড়ে। কোনো নৌকায় বিক্রি হচ্ছে ঝুড়ি ভরা পেয়ারা, কোনো নৌকা এসেছে কিনতে, আবার কারো নৌকা শুধু ভর্তি হয়েছে দিনের সংগ্রহে। এই পেয়ারা বাজার শুধু এখানেই জনপ্রিয় নয়, বরং প্রতি বছর এখান থেকে হাজার হাজার টন পেয়ারা পৌঁছে যায় দেশের বিভিন্ন প্রান্তে। এটাই আসলে দক্ষিণাঞ্চলের মানুষের জীবন। প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত এই ভাসমান বাজারে লেনদেন হয় হাজার হাজার মন পেয়ারা। এই অঞ্চলের অর্থনীতির প্রধান চালিকা শক্তি এই বাজারকে ঘিরেই। পেয়ারা ছাড়াও এখানে জন্ম সুপারি। আসলে দেশের সবচেয়ে বড় সুপারির চাহিদা মেটানো হয় এই অঞ্চল থেকেই। যেদিকে চোখ যায় শুধু সুপারি গাছের সারি। এর আগে আসলে শুধু পেয়ারা বাজার বললে ভুল হবে, এটা আসলে দক্ষিণ বাংলার গ্রামের অর্থনীতির এক অনন্য কেন্দ্র। আমরা নৌকায় ভেসে ভেসে এই বাজারের প্রতিটি কোণা ঘুরছিলাম। ঢাকার কোলাহল, ব্যস্ততা সব ভুলে শুধু একটাই শব্দ বারবার কানে আসছিল, পানির ঢেউয়ের শব্দ। ভাসমান বাজারের ঝকঝকে কোলাহল ছাড়িয়ে আমরা এগিয়ে গেলাম পেয়ারা বাগানের দিকে। এখানকার পরিবেশ একেবারেই অন্যরকম। বাজারের ভিড়ের তুলনায় শান্তি এবং স্বাচ্ছন্দ্য মুহূর্তে আমাদের মনকে প্রশান্ত করে দিল। আমাদের চারপাশে শুধু পেয়ারা গাছ আর প্রকৃতির শান্তি। এখানকার মধুর রং, শীতল বাতাস এবং নদীর কাছাকাছি সবকিছু মিলিয়ে আমাদের যাত্রাকে করে দিয়েছে আরও সমৃদ্ধ এবং স্মরণীয়। বেশ মজা। এই তো গুড। পেয়ারা রিভিউ দেন। ভাইয়া পেয়ারা এখানকার কেমন লাগছে আপনার পেয়ারা? এখানকার অনেক ধরনের পেয়ারা, তো কোনোটা শক্ত, কোনোটা বেশি পাকা, কোনোটা হচ্ছে টসটসা, কোনোটা হচ্ছে কচকচে, মানে এক এক রকম স্বাদ। বাট রিয়েল যেটা সেটা পাচ্ছি এখানে। কোনো আপনার দেখা যায় ঢাকাবে আমরা যে পেয়ারাগুলো খাই সেগুলো বেশ কয়েকদিন হয়ে যায়, সেই তরতাজা যে স্বাদটা সেটা পাই না, এখানে সেটা পাচ্ছি। এই জন্যই হাঁটতেছি আর খাচ্ছি। খুব মজা লাগছে না পেয়ারা? ডোন্ট খুব ট্রাস্ট মজা হিম, লাগতেছে। মজা না, ঠিক আছে, বলার জন্য বলছে। আসলে অরিজিনাল লিখেছেন, আসলে কেমন পেয়ারা? আসলেই মজা, ভালো লাগতেছে। পেয়ারা বাগানের আনন্দ থেকে আমরা এগিয়ে এলাম পিরোজপুরের প্রায় 200 বছর পুরাতন রতন রায়ের বাড়িতে। প্রবেশ করার মুহূর্তেই চোখে পড়ল বাম পাশে একটি কালী মন্দির। ভাঙা দেয়াল, পুরনো কাঠের জানালা আর ধুলো জমে থাকা মধুর ইতিহাসের নিদর্শন। প্রতিটি কোণায় লুকিয়ে আছে এক একটি গল্প, যেখানে একসময় জমিদারদের আরাধ্য ছিল। এরপর দুপুর গড়িয়ে বিকেলের দিকে আমরা পৌঁছে গেলাম বরিশালের চাঙ্গুগড়িয়াতে। বাংলাদেশের যে কয়েকটি সুন্দর এবং দৃষ্টিনন্দন মসজিদ রয়েছে তার মধ্যে বরিশালের গুটিয়া মসজিদ অন্যতম। এটি এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম মসজিদ। এই মসজিদটি গুঠিয়া নামে পরিচিত পেলেও এর প্রকৃত নাম বাইতুল আমান জামে মসজিদ ও ঈদগাঁও কমপ্লেক্স। মসজিদটির কাজ 2003 সালে শুরু হয় এবং 2006 সালে শেষ হয়। এছাড়াও মসজিদের কমপ্লেক্সে কাবা শরীফ, আরফা ময়দান, জাবালে রহমত, জাবালে নূর, নবীজি জন্মস্থান, মা হাওয়ার কবরস্থান এবং খলিফাদের কবরস্থান সহ মক্কা মদিনার বিভিন্ন স্থানের মাটি এখানে সংরক্ষণ করা হয়েছে। এরপর ঠিক সন্ধ্যা নামার আগে আমরা পৌঁছে গেলাম বরিশাল শহরের দুর্গাসাগর দিঘিতে। যদিও এটার নাম সাগর, কিন্তু এটা কোনো সাগর নয়, এটি মানবসৃষ্ট একটি পুকুর। দুর্গাসাগর দিঘি বরিশাল শহর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে স্বরূপকাঠি বরিশাল সড়কে মাধব পাশায় অবস্থিত। 1780 খ্রিস্টাব্দে তৎকালীন রাজা শিবনারায়ণ এলাকাবাসীর পানি সংকট নিরসনের জন্য এই বড় পুকুরটি খনন করেন। সন্ধ্যার ঠিক আগে আগে এখানে আমরা গোসল সেরে ফেলি। দুর্গাসাগরে গোসল করতে করতেই আমাদের ঝালকাঠি, ভীমরুলি এবং বরিশালের অভিযান শেষ হলো। পেয়ারা বাগান, ভাসমান বাজার, ইতিহাসের ছাপ, মানুষের গল্প আর প্রকৃতির সৌন্দর্য সব মিলিয়ে তৈরি করেছে এক অসাধারণ অভিজ্ঞতা। ভ্রমণ মানে শুধু স্থান দেখার নয়, এটি মানুষ, হাসি, গল্প এবং স্মৃতির মিলন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। পরের অভিযানে আবার দেখা হবে নতুন গল্প, নতুন দৃশ্য আর নতুন অভিজ্ঞতার সঙ্গে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন।